কেমন আছো আমার শ্রোতা বন্ধুরা? আশা করি ভালোই আছো। আজ আমি দুর্গতি নাশিনী গল্পের অন্তিম পর্ব শোনাতে চলেছি। দেখতে দেখতে সম্পূর্ণ গল্পটাই শেষ হতে চলল। সম্পূর্ণ গল্পটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। সেই রাখাল আর বাঘ পড়ার গল্পটা মনে আছে তোমাদের? যে সবসময় গ্রামবাসীদের ভয় দেখাতো বাঘ এসেছে বলে। হঠাৎ এই কথাটা কেন বলছি? তার কারণ হলো, এই গল্পে সেই রাখাল হলো মান্না। এতদিন ধরে ও বাঘের নাম করে যে সমস্ত পাপ কাজগুলো করছিল, সেসব হয়তো ঈশ্বর মেনে নিতে পারেনি। তাই আজ ঈশ্বর ওকে নিধন করার জন্যই এই জন্তুটাকেই বেছে নিল। তাই গুরুজনরা বলেন, মিথ্যে মিথ্যে কিছু বলে কারোর অনুভূতি নিয়ে খেলতে নেই, কারণ সেই মিথ্যেটাই যে কখন সত্যি হয়ে যাবে সেটা বুঝতেই পারবেন না। চলো আর সময় নষ্ট না করে গল্পে ফেরা যাক। গল্পের নাম দুর্গতি নাশিনী। গল্প রচনা ও গল্প পাঠ এবং গল্পের সমস্ত চরিত্র রূপায়ণে আমি তোমাদের বন্ধু জলি। 3 দিনের মাথায় মান্নার বাড়ির লোক মান্নার শেষ কাজ সম্পন্ন করে। সেই সময় আদ্যার ওর পুরো টিম সেখানে আসে। আদ্যা দেখতে পায় একটা বছর 15 ছেলে মণ্ডিত মস্তিষ্কে মান্নার শেষ কাজ করছে, আর মান্নার স্ত্রী কনক এক পাশে দাঁড়িয়ে আছে। কিন্তু ওর চোখে কোনো জল নেই, তার বদলে ওর সারা মুখে এক প্রশান্তির ছাপ। আদ্যাদের আসতে দেখেই মহিলাটি উঠে আসে। আদ্যা ওর সামনে গিয়ে কিছু বলতে যাবেই, তখনই মহিলাটি বলে ওঠে, কোনো দুঃখ প্রকাশ করতে হবে না ম্যাডাম, এরকম একটা পশুর জন্য দুঃখ প্রকাশ করা উচিত নয়। ওর উচিত শাস্তি ও পেয়েছে। আমি অনেকবার ওকে এই সমস্ত কাজ করতে বারণ করেছিলাম, কিন্তু বুঝতেই তো পারছেন ও আমাকে কতটুকু সম্মান দিত। সেই জন্যই আমি ছেলেকে দূরে পাঠিয়ে দিয়েছিলাম, বুকে পাথর চাপা দিয়ে, যাতে ওর বাবার পাপের দাগ ওর দিকে না ছিটে আসে। তবে আজ আমি ভীষণ খুশি ওর শাস্তি দেখে। ওকে কোনো আদালত শাস্তি দিতে পারত না, সেটা জেনে ও নির্ভয়ে ওর পাপ বাড়িয়ে যাচ্ছিল। কিন্তু ও ভুলে গিয়েছিল ওনার আদালতে চুলচেরা বিচার হয়, আর সেটাই হয়েছে। ওপরের দিকে তর্জনী তুলে বলল কনক, আমি জানি ম্যাডাম, আপনার সম্মানহানির পেছনে ওরই হাত ছিল। শুধু আপনার না ম্যাডাম, অনেক মেয়েরই সর্বনাশও করেছে, আর তাদের অভিশাপেই ওর এই পরিণতি। কনকের কথা শুনে অবিনাশ একবার আদ্যার দিকে তাকায়, আর ওর চোখের সামনে নিজের মায়ের আর আদ্যার অসহায় মুখটা ভেসে ওঠে। আদ্যা আর কিছুই বলতে পারে না, ও মাথা নিচু করে চলেই আসছিল। তখনই কনক বলে উঠল, ম্যাডাম আপনি দাঁড়ান, একটা জিনিস দেওয়ার আছে আপনাকে, বলেই ও ঘরে চলে যায়। আদ্যা একবার নিজের টিম মেম্বারদের দিকে কৌতূহলী হয়ে তাকায়, আর মনে মনে ভাবতে থাকে, আমাকে উনি কী দেবেন। তখনই কনক বেরিয়ে এসে আদ্যার হাতে বেশ কিছু ফাইল তুলে দিয়ে বলল, এখানে গ্রামের মানুষের জমির দলিল আছে, এগুলো আপনি ওদের হাতে তুলে দেবেন। এখানে ওই সব মানুষের নাম আছে যারা ওর থেকে ঋণ নিয়েছিল, কিন্তু সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার পরও মান্না ওদের থেকে জোর করে টাকা আদায় করত। কথাটা বলেই উনি সাথে সাথে কাগজগুলো ছিঁড়ে ফেলে, আর গ্রামের লোকেদের দিকে তাকিয়ে বলল, আজ থেকে আপনারা সবাই মুক্ত। এই কথা শুনে গ্রামের লোকেদের মুখেও হাসি ফুটে ওঠে, আর তারা কনককে হাত জোর করে প্রণাম করে। খুব ভালো লাগলো, ভালো থাকবেন। কথাটা বলেই আদ্যা গ্রামের লোকদের দিকে তাকিয়ে বলল, যাদের যাদের জমির দলিল এখানে আছে তারা সবাই পুলিশ স্টেশন থেকে কাল গিয়ে নিয়ে আসবেন, আর গ্রামের সকলকে বলে দেবেন। কথাটা বলেই আদ্যা সেখান থেকে চলে যায় ওর টিম নিয়ে। এরপর
বেশ কটা দিন কেটে যায়। সুমিত, অমিত, গৌতমী আর মুস্তাক দুদিন আগেই চলে গেছে ওদের নতুন অর্ডার আসায়। আদ্যার অর্ডার না আসা পর্যন্ত আদ্যাকে এখানেই থাকতে হবে। আজ দীপাবলি। আদ্যা আর উমা মিলে পুলিশ স্টেশনের জায়গায় জায়গায় মোম প্রজ্বলিত করছে। তখনই অবিনাশ বেশ কিছু আতশবাজি এনে উমাকে দেখিয়ে বলল, উমা এসো, দুজনে মিলে আজ এগুলোকে ফাটাবো। উমা অবিনাশের দিকে তাকাতেই ও সেখানে আশুতোষকে দেখতে পায় যেন, আর ওর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে আর ঠোঁট ফুলিয়ে কেঁদে ওঠে সাথে সাথেই। অবিনাশ হাতের জিনিস রেখে উমার দিকে ছুটে এসে বলল, এই উমা, কি হয়েছে, কাঁদছ কেন? উমা অবিনাশের গলা জড়িয়ে বলতে থাকে, গত বছর পাপা আমার জন্য অনেক বাজি এনেছিল। পাপা আর কোনো দিন আসবে না, আমি আর কোনো দিন পাপাকে দেখতে পাবো না, আর কোনো দিন পাপা আমাকে আদর করবে না। উমার কথা শুনে অবিনাশ ছল ছল চোখে আদ্যার দিকে তাকায়। দেখে ও উদাস চোখে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে অন্যদিকে, আর ওর চোখটাও জলে পরিপূর্ণ। কিন্তু সাথে সাথে নিজেকে সামলে নিয়ে উমার কাছে এসে ওর মাথায় হাত বুলিয়ে বলল, আমি তো আছি উমা। অবিনাশ এগিয়ে এসে উমার মাথায় হাত বুলিয়ে বলল, আর আমিও আছি, তোমার আঙ্কেল। তুমি খুব ভালো আঙ্কেল, কিন্তু মা এখান থেকে চলে গেলে তো তোমার সাথে কথাও হবে না, আর দেখতেও পাবো না তোমাকে। পাগলি মেয়ে, আমি তোমার হোস্টেলে যাব তো দেখা করতে, তাছাড়া ফোন তো আছেই। আর তোমার যখন ভ্যাকেশন পড়বে তখন আমি আর তুমি মিলে অনেক জায়গা ঘুরতে যাব, কেমন? উমার চোখের জল মুছে বলল অবিনাশ। সত্যি বলছো আঙ্কেল? হ্যাঁ উমা, আমি সত্যি বলছি, চলো এখন আমরা বাজি ফাটাবো। কথাটা বলেই অবিনাশ একটা চরকি ধরিয়ে দেয়, আর সেই দেখে উমা ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে। 3-4 দিন পর পুলিশ স্টেশনে দুটো চিঠি আসে একসাথে, একটা আদ্যার আর একটা অবিনাশের। অবিনাশ চিঠি পড়ে জানতে পারে ওর কলকাতায় ট্রান্সফার হয়েছে, আর আদ্যাকে আরও একটা মিশনের জন্য দুর্গাপুর ট্রান্সফার করা হয়েছে। উমার ছুটি শেষ হতেই উমাকে গতকাল আদ্যা আর অবিনাশ মিলে স্টেশনে পৌঁছে দেয়। সেখান থেকে আদ্যার বাবা ওকে হোস্টেলে ছেড়ে আসবে। যাওয়ার সময় উমা আদ্যা আর অবিনাশকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিল। অবিনাশ ওর চোখের জল মুছে দিয়ে বলেছিল, আমি সামনের মাসেই ছুটি নিয়ে তোমার সাথে দেখা করতে যাব। তারপর উমার মুখে হাসি ফুটেছিল। ম্যাম, ম্যাম, আমারও কলকাতা ট্রান্সফার হয়েছে। ছুটে এসে আদ্যার দিকে তাকিয়ে বলল অবিনাশ। বাহ, ভালোই তো, এবার তৈরি হও যাওয়ার জন্য। মাকে সাথে নিয়ে যাবে তো? হ্যাঁ, একা কার ভরসায় রেখে যাব, বাবা তো অনেক আগেই গত হয়েছেন, তাই ভাবছি সাথে নিয়েই যাব। অনেক অনেক অভিনন্দন প্রমোশন হওয়ার জন্য। আমি কালকেই চলে যাব, একটা গাড়ির যদি ব্যবস্থা হতো। আমি থাকতে চিন্তা করছেন কেন, আমি ঠিক সময় মতো আপনাকে পৌঁছে দেব। বলেই অবিনাশ চলে যেতে যাবে, তখনই ও আবার ঘুরে বলল, ম্যাম, আমার সাথে বন্ধুত্বটা রাখতে আপনার আপত্তি নেই তো? আদ্যা ওর দিকে তাকিয়ে হেসে বলল, হ্যাঁ, একদম না। আর উমার কাছ থেকে তার আঙ্কেলকে আমি কেড়ে নিতে পারবো না। আদ্যার এই কথায় অবিনাশের মুখে হাসি ফুটে ওঠে। পরদিন সকালে অবিনাশ আর আদ্যা পুলিশ জিপে করে স্টেশনের দিকে যেতে থাকে। অবিনাশ বেশ গম্ভীরভাবেই গাড়ি ড্রাইভ করছিল। আদ্যা ওর পাশের সিটে বসে বাইরের দিকে তাকিয়েছিল। আজ হঠাৎ কোনো অজানা কারণেই ওর চোখটা যেন কানায় কানায় ভরে উঠেছে। এই প্রথম ডিউটি ছেড়ে যাওয়ার সময় ওর কষ্ট হচ্ছে। কেন হচ্ছে
কিসের জন্য হচ্ছে ও বুঝতে পারে না, কিন্তু ও বুঝতে পারে ওর শ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে। আপনার সাথে কাজ করে অনেক কিছু শিখলাম ম্যাম। আশা করি ভবিষ্যতেও আপনার সাথে আবার কাজ করার সুযোগ পাব। ড্রাইভ করতে করতে বলল অবিনাশ। যত পুরনো হবে ততই শিখবে। আমিও শিখছি, তবে আমারও তোমার সাথে কাজ করে ভালো লেগেছে। তোমার মতো অনেস্ট অফিসারই তো দরকার। আশা করি ভবিষ্যতেও কাজ করব আমরা একসাথে। ট্রেন আসতেই অবিনাশ আদ্যার লাগেজ তুলে দিয়ে নিচে নেমে আসে। আদ্যা দরজার সামনে দাঁড়িয়ে হাসি মুখে হাত নেড়ে বলল, কলকাতায় গিয়ে অবশ্যই যোগাযোগ করো, আমি থাকলে অবশ্যই দেখা হবে। তখনই ট্রেনের হুইসেল বেজে ওঠে। ট্রেন মন্থর গতিতে চলতে শুরু করে। আদ্যা দরজার সামনে দাঁড়িয়ে হাত নাড়তে থাকে। যতক্ষণ অবিনাশকে দেখা যায়। ট্রেন চোখের আড়ালে চলে যেতেই অবিনাশের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। এতক্ষণ অনেক কষ্টে ও চোখের জলটা ধরে রেখেছিল। শুনছিলে গল্প দুর্গতি নাশিনী। কেমন লাগলো বন্ধুরা পুরো গল্পটি শুনতে? গল্প ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। এরকম আরও গল্প শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেটার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন গল্প নিয়ে কিছুদিনের মধ্যে হাজির হচ্ছি। ভালো থেকো, টাটা।